সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য। জনাব শোয়েব বিন আহমেদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে যে যেখান থেকে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার হৃদয়ের গহীন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই মহামারী করোনায় এই যাবৎকালে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মাঝে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সফল সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, আমার কুমিল্লারই কৃতি সন্তান জনাব শওকত মাহমুদ ভাই, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আজকের উপস্থাপক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হেলাল উদ্দিন ভূঁইয়াকে। আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়। বাবু ভাইয়ের অকাল মৃত্যু আমাদেরকে ভীষণভাবে হতাশ করেছে। তিনি এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবেন আমরা কল্পনাও করতে পারিনি। রাজপথ থেকে উঠে আসা একজন টকবগে যুবকের নাম শফিউল বারী বাবু, জাতীয়তাবাদী শক্তির একজন বিশ্বস্ত সিফা সালারের নাম শফিউল বারী বাবু। বুকটা কেঁপে উঠে যখন ভাবি বাবু ভাই আমাদের মাঝে নেই। খুব কষ্ট হয়, বুকে ব্যথা অনুভূত হয় যখন মনে হয় যে বাবু ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন, আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না, আর কখনো ওনার দীপ্ত কণ্ঠে স্লোগান শুনবো না রাজপথে, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেব না, বন্দি হতে দেব না, এমন কণ্ঠস্বর আর কখনো শুনতে পারবো না। এই কথাটি মনে হতেই হৃদয়টা ভরাক্রান্ত হয়ে ওঠে। বাবু ভাই একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছাত্র দলের সোনালী ফসল ছিলেন। বাবু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে আজিজুল বারী হেলাল ভাই সহ প্যানেলের সাধারণ সম্পাদক ছিলেন, এবং পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। তারপরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই স্বেচ্ছাসেবক দলকে প্রাণ দিয়েছিলেন আমাদের হাবিবুন নবী খান সোহেল ভাই আর বাবু ভাই। বারবার কারা নির্যাতিত হবার পরও পেশিবাদী সরকার ওনাকে দমিয়ে রাখতে পারেননি। জেলখানা থেকে বেরিয়ে এসে আবারও উনি যোগ দিয়েছেন রাজপথে। একজন নির্ভীক অকুতোভয় সৈনিক ছিলেন বাবু ভাই। রাজপথের প্রতিটি অলিগলি ওনার পরিচিত ছিল। বারবার পেশিবাদী সরকার দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু দমে থাকেননি। ওনাকে দমাতে পারেনি পেশিস্ট সরকার, স্বৈরাচারী সরকার ওনাকে দমাতে পারেন নাই। উনি জেলখানা থেকে বেরিয়ে এসে আবারও রাজপথে আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ওনার। শেষবার বাবু ভাই যখন অ্যারেস্ট হলেন, কি নির্মম ভাবে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হাজার হাজার মানুষের সামনে থেকে ওনাকে নিয়ে গেছেন। আজও মনে হলে গা শিউরে ওঠে। আমি ওনার পাশে ছিলাম, খুব কাছে থেকে আমি বাবু ভাইকে দেখেছি। অত্যন্ত দৃঢ় ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন, এবং বাবু ভাই অকাল মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তি অনেক হারিয়েছে, যা পূরণ হবার নয়। রাজপথের কথা মনে হলেই আমাদের মনে হয়, অনেকের মাঝে মনে হয় বাবু ভাইয়ের কথা। আমরা বাবু ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং বিপ্লবীরা কখনো মরে না, বাবু ভাই কখনো মরবেন না। বাবু ভাই অমর হয়ে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের হৃদয়ের গহীনে বাবু ভাই অমর হয়ে থাকবেন। সারা বাংলাদেশে বাবু ভাইয়ের যে ভক্ত অনুরাগী আছেন, সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন বাবু ভাইকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন। আর আরেকটি বিষয়, বাবু ভাই কিন্তু অত্যন্ত ধার্মিক ছিলেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত। এবং আমার মনে আছে ঢাকাতে যখন কুমিল্লা থেকে ঢাকায় যেতাম, বাবু ভাইয়ের সাথে কথা হতো, সোহেল তুমি কোথায়? আমি স্যার আমি তো পল্টনে আছি, পার্টি অফিসে আছি। বাবু বলছে না, তুমি দুপুরবেলা আমার বাসায় খাওয়া দাওয়া করবে। এই যে আন্তরিকতা, কর্মী বান্ধব নেতা, কর্মীদের সাথে ওনার যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা দৃঢ় এবং বিশাল মনের অধিকারী ছিলেন বাবু ভাই। আমি আবারও বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বাবু ভাইকে জান্নাতের সর্বোত্তম স্থান দেন। আমিন সুম্মা আমিন। জি হেলাল ভাই। জি, হেলাল আসলে ভাই। আসলে জি জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার ইন্টারনেটের সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, আমরা এ পর্যায়ে আলোচনায় আসার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আজকে যিনি আমাদের সাথে প্রধান আলোচক হিসাবে আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের কৃতি সন্তান, যিনি সাংবাদিক সমাজের অভিভাবক, যার লেখনির মাধ্যমে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। যুক্তি দিয়ে যখন লেখেন, সেই যুক্তিকে খণ্ডন করার মতো আপনার ব্যক্তি বা গোষ্ঠী বিশেষে থাকে না। আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত আপনজন, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিক সমাজের অভিভাবক, বাংলাদেশের একজন প্রিয় জাতীয়তাবাদের অভিভাবক এবং আমাদের কুমিল্লার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শওকত মাহমুদকে সবিনয় আহ্বান করছি। বর্তমান মহামারী করোনা পরিস্থিতি, বঙ্গু স্বাস্থ্য ব্যবস্থা, ভারতে যে চুক্তি, অনৈতিক চুক্তি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ ডেমোক্রেসির পক্ষ থেকে আজকের এই ভার্চুয়াল আলোচনার আয়োজন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা হেলালুদ্দিন ভূঁইয়া এবং আমাদের কুমিল্লার সন্তান, উজ্জ্বল সন্তান এবং সাইবার দলের সিনিয়র সহসভাপতি চৌধুরী সোহেল। আমি আপনাদেরকে সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই আমি শোক প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আমার প্রিয় নেতা জনাব শফিউল বারী বাবুর অকাল মৃত্যুর জন্য। একই সঙ্গে আমি আমার শোক প্রকাশ করছি কুমিল্লার বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, তরুণ নেতা জনাব আউয়াল খানের অকাল মৃত্যুর জন্য। তাদের দুজনের মৃত্যু কিন্তু আমাকে গভীরভাবে নাড়া দিয়ে গেছে এবং তাদের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আমি এখানে সংক্ষেপে তুলে ধরতে চাই। যেটা শফিউল বারী বাবু এবং আউয়াল খানের মধ্যে আমি যেটা দেখেছি যে বিএনপি মূলত তরুণদের দল এবং এই তরুণরাই কিন্তু বিএনপিকে এগিয়ে নিয়ে চলেছে। এবং এখানে আমরা দেখেছি যখন 82 সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন, তখন একটা স্লোগান ছিল যে বিএনপি ইজ এ চয়েস ফর নিউ জেনারেশন। বিএনপি হচ্ছে নতুন প্রজন্মের পছন্দের দল। এবং বাস্তবিক অর্থেই বেগম খালেদা জিয়া এই তরুণদেরকে নিয়ে তিনি একটি আপসহীন আন্দোলন শুরু করেন এবং এই আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদের পতন ঘটে এবং এই তরুণদেরকে নিয়েই তিনি আরেকটি ছদ্মবেশী সামরিক শাসনকে পরাজিত করেছিলেন। সেটি হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিন মাসুদউদ্দিনের স্বৈর শাসনকে। এবং এই তরুণরাই কিন্তু বেগম খালেদা জিয়ার ভাষায় অকুতভয়ে লড়াই করেছে। এবং এই তরুণদের মধ্যে আমরা দেখেছি যে শফিউল বারী বাবু এবং আউয়াল খান, যিনি ঢাকা কলেজের জিএস ছিলেন, বাবু ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা মানে ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিল। এইসব তরুণরাই হচ্ছে বিএনপির আসল সম্পদ। এই কারণে বলছি যে নম্র, বিনয়ী, সদালাপী, কিন্তু বুকের ভেতর জাতীয়তাবাদী এবং দেশপ্রেমের প্রচন্ড আগুন এবং কখনো কোনো আপোষ করতে জানে না। এটাই হচ্ছে বিএনপির অগণন তরুণ সম্পদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি তাদের এই মৃত্যুতে আমি খুব, আমার বুকের বড় একটা জায়গা খালি হয়ে গেছে। এবং যেটা সোহেল বলছিলেন যে এই মৃত্যু মেনে নেওয়া যায় না, আপনিও বলছিলেন, আসলে কবির একটা উক্তি আছে যে মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, কবরেরও ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট। এই কবিতাটি দৈনিক আজাদ পত্রিকায় 1952 সালের 22শে ফেব্রুয়ারিতে বরকত সালামের মৃত্যুর পর এই শিরোনামটি হয়েছিল যে জীবনের দাবি আজ এতই বিরাট, কবরেরও ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট। আসলে বাবুদের জীবনের দাবি আজ অনেক বিরাট। আমরা তাদের শ্রদ্ধা করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্মরণ করি এবং আমরা মনে করি এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়। এবং শফিউল বারী বাবু বা আউয়াল খানরা
যেটা আমি বলবো যে বিএনপিকে একটা নতুন মাত্রা দিয়ে গেছে, যে বিএনপিতে তরুণরা যে রাজনীতি করে সেই রাজনীতিদের মধ্যে কোনো মুরব্বী নেই, মুরব্বীহীন রাজনীতি করেছে। তাদের একমাত্র মুরব্বী হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ, তাদের মুরব্বী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্ব। এই হচ্ছে, এরপরে তারা এই আদর্শকে ধরে এই নেতৃত্বকে মেনে নিয়ে তারা তাদের রাজনৈতিক তৎপরতা পরিচালনা করেছে এবং একটি, আমি মনে করি যে একটি নতুন ক্ষেত্র তৈরি করেছে। এটাই হচ্ছে আমাদের দলের এবং দলের বাইরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য একটা বড় পাথর। আমি এই কথাগুলো আলোচনার শুরুতে এই কারণে বললাম যে বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি রাজনীতি শূন্যতার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। অথচ যেই মুহূর্তে করোনার দুর্যোগে জীবন ও জীবিকা বিপন্ন, হাসপাতালে চিকিৎসা নেই, মানুষের পেটে খাবার নেই, ঘরে ঘরে অভাব, সেইখানে রাজনীতিও নিথর হয়ে পড়েছে। অথচ এই দুর্যোগের মূল হোতা হলো একটি অনৈতিক অনির্বাচিত সরকারের কারণেই কিন্তু আজকে করোনা এই এমন ডালপালা মেরে ধরতে সাহস পেয়েছে। আর প্রথম থেকে যদি জনগণের নির্বাচিত সরকার থাকতো এবং এটি হ্যান্ডেল করতো, তাহলে আজকে এই সমস্যা দাঁড়াতো না। আজকে পৃথিবীর কোথাও করোনার পরীক্ষার জাল সার্টিফিকেট বের হয়নি। হ্যাঁ, অনেক জায়গায় অনিয়ম আছে, চিকিৎসাহীনতা আছে, কিন্তু বাংলাদেশ এটি রেকর্ড করেছে। গোটা বিশ্বে সংবাদপত্রে এই বিষয়টি বেরিয়েছে যে বাংলাদেশে পরীক্ষা করেই জাল সার্টিফিকেট দেওয়া হতো যে এখানে করোনা নেই। এটি কিন্তু বিশ্বে একটি, আমি বলবো যে অনন্য নজির সৃষ্টি করেছে। এটা বর্তমান সরকারের একটি চরম ব্যর্থতার একটি দিক, এবং সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না, রোগ নির্ণয় করতে পারছে না, পরীক্ষার সংখ্যা কমিয়ে দিয়েছে এবং মানুষকে এই কোভিড-19 সংক্রমণ এবং একই সঙ্গে যে বন্যার প্রকোপ, সেই কোনটাই মোকাবিলা করতে পারছে, এবং সরকারের আহ্বানকে কেউ শুনছেও না। বিকজ জনগণ এই অনৈতিক অনির্বাচিত সরকারের কোনো আহ্বানকেই তারা গ্রাহ্য করছে না, তারা মূল্য দিচ্ছে না। সেখানেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ সরকার ত্রাণপত্র চালালেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা সেটাকে লুটে পুটে খেয়ে নেয়, এবং সরকার এটা জানার পরেও তাদের মাধ্যমেই এই সরকার কিন্তু ত্রাণপত্র পরিচালনা করে। বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো এই সরকারকে সহায়তা করার জন্য ওই করোনার দুর্যোগকালে জাতীয় ঐকমত্যের প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই সরকার, ফ্যাসিবাদী অনির্বাচিত সরকার, সেই ঐকমত্যের কথায় সাড়া দেয়নি। কারণ প্রকৃত অর্থে যদি জনপ্রতিনিধি সরকার থাকতো, তাহলে সকল রাজনৈতিক দল মিলেই কিন্তু এই কাজটি করত, কিন্তু তারা এই কাজটি করতে চায়নি, বিকজ তারা একটা অনির্বাচিত সরকার। এবং শুধুমাত্র অন্য দলের সঙ্গে ঐক্য নয়, আওয়ামী লীগের ভেতরের যে রাজনৈতিক শক্তি আছে, সেই রাজনৈতিক শক্তির প্রতিও কিন্তু এই সরকার ভরসা করতে পারেনি। সেই কারণে তারা শুধু আমলাদেরকে ব্যবহার করেছে, জেলায় জেলায় আমলাদেরকে দায়িত্ব দিয়েছে, এবং তাদের তথাকথিত এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান কাউকেই ত্রাণ তৎপরতা সম্পৃক্ত করেন। অর্থাৎ সম্পূর্ণভাবে বিরাজনীতিকীকরণ করেছে এই করোনার দুর্যোগকালে। এটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। একই সঙ্গে দুর্নীতির যে চিত্রগুলি আমরা দেখছি, এবং যারা এই দুর্নীতির খলনায়ক হিসাবে চিহ্নিত হচ্ছেন, তারাও এই সরকারেরই আশীর্বাদ পুষ্ট। কেননা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে ঠিকাদারির কাজ পাইয়ে দিত, তাহলে আজকে আমরা বুঝতাম যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য অধিদপ্তরে আরো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে কোনো মন্ত্রণালয়ের নির্দেশে তাদের কাজ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, সেই কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর কোনো দায়ী দায়িত্ব নেই, কারণ এর উপরেও কিন্তু সচিবালয় আছে এবং তারাই কিন্তু এগুলি পরিচালনা করছে বলে জনগণ ধরে নিয়েছে। তো এই কারণে আমি বলছি যে বাংলাদেশ আজকে একটি দারুণ দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে, এবং শুধুমাত্র ত্রাণ তৎপরতা অথবা একটি অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ, এগুলোর মধ্য দিয়ে কিন্তু জাতি উঠে দাঁড়াতে পারবে না। জাতির সামনে যদি সুস্থ রাজনীতি আসে, যদি গণতন্ত্র ফিরে না আসে, তাহলে করোনা মোকাবেলায় আমরা ব্যর্থ হব। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চাই, সেই সরকার করোনাকে মোকাবিলা করবে। করোনা একটি দীর্ঘকালীন সময়ের জন্য এসছে, এটি একটি সংক্ষিপ্ত সময়ের জন্য আসেনি। অতএব এই করোনা যেখানে আমাদের জাতীয় উন্নয়নের সব সুফলকে খেয়ে ফেলছে, আজকে আমাদের প্রশাসন দুর্নীতিবাজ হয়ে পড়েছে, এবং যেখানে বাংলাদেশের মানুষের সামনে
অনিশ্চয়তা ঝুলছে, সেই জায়গায় আপনি একটি জনগণের সরকার যদি না থাকে, তাহলে কিন্তু এই করোনা পরিস্থিতির মোকাবিলা এর ডাক্তার, চিকিৎসক, টিকা, ভাইরাস, টিকা, ওষুধ দিয়ে কিন্তু এটার সমাধান হবে না। এর মূলে রয়েছে মোরাল লিডারশিপ। আজকে আমেরিকা যে কথাটি উঠেছে যে ডোনাল্ড ট্রাম্পের ইমোরাল লিডারশিপ, অনৈতিক নেতৃত্বের কারণে করোনার ব্যাপক ব্যাপ্তি ঘটছে। আমাদের দেশেও একই সমস্যা, যে আমাদের যে বর্তমান সরকারের অনৈতিক নেতৃত্ব এবং দুর্নীতিবাজদের পছন্দ করে যারা, এবং তাদের নেতৃত্বে এই সরকার চলছে, সেই কারণে করোনার বিস্তৃতি থামছে না। এবং একই সঙ্গে দেখবে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও বেড়ে চলেছে, এখনো ক্রস ফায়ার হচ্ছে, এখনো জননীর আপনি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যারা সরকারের সমালোচনা করছে তাদেরকে জেলে ভরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এবং আগের সময়ের তুলনায় এই মার্চ থেকে এই জুলাই পর্যন্ত দেখা গেছে যে মামলার সংখ্যা, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার সংখ্যা বেড়ে চলেছে এবং আরো বেশি গ্রেপ্তার হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সরকার মিডিয়াকে বা স্বাধীন মতামতকে তার করোনা বিরোধী যুদ্ধে সহযোগী করতে চায় না, বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তিকেও সহযোগী করতে চায় না। মোদ্দা কথা, জনগণের উপর তাদের বিশ্বাস নেই যে জনগণকে সাথে নিয়ে আমরা এই বিষয়টি মোকাবেলা করব। অতএব আপনি আজকে আমাদের এই ভার্চুয়াল আলোচনা যারা দেখছেন, শুনছেন, তাদের প্রতি আমাদের আহ্বান রইল, আসলে করোনা মোকাবেলার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে জোরদার করতে হবে। দেশের রাজনৈতিক গতি প্রবাহকে সচল করতে হবে। করোনা মোকাবেলার নামে আমরা হাত পা ছেড়ে যদি বসে থাকি, তাহলে করোনা যাবে না। আমাদের অধিকার নিয়ে, দাবি নিয়ে আমরা যেন সোচ্চার হই, এটাই হচ্ছে আমার আজকের এই আলোচনা সভার মূল বক্তব্য। ধন্যবাদ জনাব হেলাল হোসেন। জি জি, আসলে আপনি যে কথাটা উত্থাপন করছেন সেটা হলো মূল বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন। আসলে আমরা যতটুকু জানি আপনি একটি বিষয় এখানে আলোচনায় নিয়ে আসছেন, বাংলাদেশের সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম এখন কতটা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে, এই বিষয়টা সংক্ষিপ্ত আলোচনা আনছেন। আমরা একটু জানতে চাই বিস্তারিত যে আপনারা কি স্বাধীনভাবে বাংলাদেশের সংবাদ এবং সংবাদপত্র কি কাজ করতে পারছে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন দেশবাসীর উদ্দেশ্যে। দেখুন, এখন সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার যে প্রশ্নটি, এটি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তাদের রিপোর্টে বা বিবৃতিতে উল্লেখ করেছে যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই, এবং বিশ্বে স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতার যে সূচক থাকে, সেই সূচকে বাংলাদেশ আরো নিচে নেমে গেছে। বাংলাদেশের অবস্থান পাকিস্তান, নেপালের চাইতেও কিন্তু নিচে নেমে গেছে। অতএব আমরা জানি যে সাংবাদিকরা আজকে এমন একটি অবস্থায় পড়েছে যে তাদের একটি প্রান্তিক শ্রেণীতে পরিণত করা হয়েছে। একদিকে তাদের চাকরিচ্যুতি চলছে, আরেকদিকে সরকারের কাছে যেসব বিল পাওনা আছে সরকার দিচ্ছে না, অতএব তারা তাদের বেতনও সঠিকভাবে পাচ্ছে না, এবং যেসব খবর সম্পর্কে মানুষের আগ্রহ, কৌতূহল রয়েছে, সেই খবরগুলো কিন্তু যথাযথভাবে প্রচার করা হচ্ছে না। এর পিছনে সাংবাদিকদের নিজস্ব সেন্সরশিপও আছে, তার মালিকদের সেন্সরশিপও আছে, এবং এক ধরনের ভীতি কাজ করে যখন আমরা দেখি যে কোনো একজন ইউনিভার্সিটির শিক্ষক বা একজন সাধারণ ছাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তাকে জেলখানায় যেতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, তখন আমরা এমনিতেই কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। তার উপর ফটোগ্রাফার কাজলের যে অবস্থা, এবং আরো কার্টুনিস্ট এবং লেখক, এর আগে শহীদুল আলম বিশ্ব নিন্দিত আলোকচিত্রী, তাদের যে পরিণত হয়েছে, এবং আমরাও যেভাবে জেল খেটে এসেছি, এবং মাহমুদুর রহমানের মতো সম্পাদকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, এবং আরো অনেক সাংবাদিক তারা যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন এই সরকারের নিপীড়নের ভয়। এবং এইটার প্রতিদিন অসংখ্য ফেসবুকের স্ট্যাটাস আপনার আমি বলবো যে এগুলো মুছে ফেলা হচ্ছে, বা সরকার এগুলো নিয়ে খুব বেশি দমনমূলক কাজ করছে। সেখানে আপনার গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রেই কিন্তু সাংবাদিক খুব আতঙ্কে থাকে যে এটি এই খবরটি আমার পক্ষে দেওয়া সম্ভব হবে কিনা, এবং দিলে তার পরিণতি কি হবে। এই ধরনের একটি আমি বলবো যে একটা উদ্বেগজনক অবস্থা যখন বিরাজ করে, এবং সাংবাদিকরা যখন তার রুজির চিন্তায় অস্থির থাকে, সেই ক্ষেত্রে আপনি গণমাধ্যমের কাছ থেকে আপনি সঠিক খবর, সত্য খবর এটা প্রত্যাশা করাও কিন্তু আমি মনে করি যে এটা ঠিক হবে না। কারণ একজন সাংবাদিক একজন সামাজিক জীব,
তাকেও বেঁচে থাকতে হয়, তারও সংসার আছে। সে সংসার চালাতে গিয়ে সে এখন সৎ সাহস দেখিয়ে তার সংসার চালাতে পারবে কিনা সেটাও তারা ভেবে দেখে। অতএব এই কারণে আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো ডিসক্লোজার বা একটি বিশাল একটা বংশীবাদকের মতো কোনো খবর চলে আসছে, আকস্মিক একটা খবর, সত্য খবর, তাও আবার ফেসবুকের মধ্য দিয়ে বেশি আসে, গণমাধ্যম দিয়ে মানে প্রচলিত গণমাধ্যম দিয়ে আসে না। সেই সব ক্ষেত্রে কিন্তু সাংবাদিকরা তাদের স্বাধীনতার চর্চা করতে কিন্তু উৎসাহিত হন না, আগ্রহ বোধ করেন না, বরং এক ধরনের ভীতির মধ্যে, ভীতির পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তারা আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। জি, আহ, স্যার আরেকটি জিনিস আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে এই বিষয়টা হলো যে বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করার চেষ্টা করছিলাম, আমাদের অন্য আলোচক যিনি সংযুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু তিনি নেই, আপনাকেই সেটা নিয়ে কিছু কথা বলার জন্য আহ্বান জানাবো। যে দেখুন, 1971 সালে আপনারা দেশ স্বাধীন করেছেন মহান আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। যে দেশটি স্বাধীন হয়েছে সেই দেশ আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যে কোনো আপনার সংস্থা, যে কোনো আপনার প্রতিষ্ঠান সবার আগে সুযোগ পাবে। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের আপনার যে সরকার আছে সেই সরকার একটি চুক্তি করেছেন, যে চুক্তিটা হলো বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে যদি কোনো জাহাজ আসে ভারতের, সেই জাহাজটা আগে আপনার জেডিতে ভিড়বে, বাংলাদেশের এটা পরে। এই বিষয়টা আপনার কালা আইনটা যেটা করছেন সেটা দিয়ে আপনার তারা 7 সিস্টারে মাল নিয়ে যাবেন, যেটা দিয়ে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারা আপনার আগরতলায় ঢুকবে। আসলে আমাদের বুকের উপর দিয়ে তারা বিনা মাসুলে এবং অবৈধভাবে আপনার অবৈধ চুক্তির মাধ্যমে মাল নিয়ে যাবে। এই বিষয়টা কিভাবে আপনি একজন সাংবাদিক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, দেশের একজন অভিভাবক হিসাবে আপনি কিভাবে দেখেন স্যার? দেখুন, আমরা প্রথম থেকেই বলছি যে এই চুক্তিটি একটি অসম চুক্তি, জনগণের মতামতকে চুক্তি করা হয়নি, এবং এই চুক্তিতে ভারতকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে বাংলাদেশের স্বার্থের তুলনায়। এবং এই চুক্তির বলেই আজকে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ আসছে, নামছে, এবং সেখান থেকে ভারতেরই আরেক অংশে এই মালগুলো চলে যাচ্ছে। আমরা এই অসম চুক্তির বিরোধিতা করেছি, এবং আমরা মনে করি যে এই ট্রানজিট যেটা দেওয়া হয়েছে, এই সরকার তাড়াহুড়া করে যে ট্রানজিট চুক্তি করেছে, এই ট্রানজিটের চুক্তির অনেক বিষয় কিন্তু এটা পর্যালোচনার দাবি রাখে। এবং এই ধরনের চুক্তি আমাদের জন্য কতখানি লাভজনক হয়েছে, আমাদের জাতীয় স্বার্থের পক্ষে কতখানি সহায়ক হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন আছে। এবং এটা যদি আমি মনে করি যে এটা রেফারেন্ডামে দেওয়া যেত, তাহলে আমরা বুঝতে পারতাম জনগণের মতামত কি। কিন্তু বর্তমান সরকার সংবিধানকে এমন ভাবে সংশোধন করেছে যে এখানে বিদেশের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি আপনার সংসদে পেশ করার যে বাধ্যবাধকতা ছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা, সেটি তারা তুলে দিয়েছে। এবং একই সঙ্গে গণভোটের যে ব্যবস্থা ছিল সংবিধানে, সেটিও তারা তুলে নিয়েছে। অতএব আপনার মত প্রকাশের সাংবিধানিকভাবে কোনো সুযোগ রাখা হয়নি। এবং আমরা দেখি যে এইসব চুক্তি যখন হয় তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু সেই ধরনের প্রতিক্রিয়ার কোনো মূল্যায়ন করা হয়নি। এখন ভারতের সঙ্গে যে চুক্তি করা হয়েছে এবং চীনের সঙ্গে এই যে কতগুলো অর্থ ঋণ সহায়তা চুক্তি করা হচ্ছে, প্রকল্প ঋণের সহায়তা চুক্তি করা হচ্ছে, এটি আমরা সঠিকভাবে কিন্তু আমরা এটা অনেক ক্ষেত্রে অনুধাবন করতে পারিনি, বা যেই ধরনের শর্তে এইসব চুক্তি করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ কত বড় ঋণের জালে আটকা পড়ছে, সেটি কিন্তু আমরা ঠিক জানি না। সেই কারণে একটি অবৈধ সরকার যখন দেশে থাকে তখন সে তার উন্নয়নের চমক দিয়ে মানুষকে ভোলাতে চায়, সেজন্য বড় বড় মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, এবং এই মেগা উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশ থেকে এমন শর্তে ঋণ নেয়, এত উচ্চ সুদে ঋণ নেয়, যেটা জাতির ভবিষ্যৎকে খুব বিপদাপন্ন করে তোলে। একই সঙ্গে তাদেরকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য যে সমস্ত চুক্তি করেছে, মনে হচ্ছে যে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের সহায়তাটা তাদের জরুরি, জনগণের স্বার্থটা তাদের কাছে জরুরি নয়। এই কারণে এই চুক্তিগুলি করেছে। আমরা মনে করি যে ভারতও ইতিমধ্যে অনুধাবন করতে শুরু করেছে যে এই ধরনের চুক্তি একটি অবৈধ সরকারের সঙ্গে করে সেটিকে ভারত কতখানি লাভবান হয়েছে এটা ভারত নিজেও বিচার করতে পারবে। কারণ আজকে ভারতের পক্ষ থেকে আমরা তিস্তার পানি কিন্তু এখনো পাইনি, এবং আমাদের অনেকগুলো চুক্তির জন্য আমরা অপেক্ষা করছি, সেই চুক্তিগুলো কিন্তু ভারত তাতে
সাড়া দিচ্ছে না। এতে করে আমাদের প্রতীয়মান হয় যে সম্পর্কটা একতরফা হয়ে গেছে এবং সরকারি সম্পর্কটা একতরফা করে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই চুক্তির মাধ্যমে যে ভারতীয় মালামাল সেখানে যাচ্ছে, আজকে আসামে যাচ্ছে, ত্রিপুরায় যাচ্ছে, এবং ইন্ডিয়ান খবরের কাগজে বের হচ্ছে যে সেখানে এই সব মালের চাহিদা বা খুবই কম, যে চুক্তিটা করেছে হয়তো ভবিষ্যতে অন্য কোনো দৃষ্টিকোণে, এটা হয়তো পরে তারা হয়তো সৈন্য পরিবহন বা সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে এই চুক্তিটিকে কাজে লাগাতে পারে। সেইটা আমাদের উদ্যোগ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভারতের বাজার খুলে দেওয়া হোক, আমরা পণ্যের মাধ্যমে প্রতিযোগিতা করে, ভারতীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা টিকে থাকতে চাই, কিন্তু আমাদের পণ্যকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ ভারতীয় পণ্য বাংলাদেশে সহজেই ঢুকে যাচ্ছে। এবং সীমান্তে হাট বা ব্যবস্থাপনার সীমান্তে হাট বাজার নামে একটি নতুন কনসেপ্ট চালু হয়েছে। সেখানে আপনি ভারত থেকে আপনি বিনা ট্যাক্সে বা আপনার নিজের সরকারকে শুল্ক না দিয়ে যা কিছু তাই কিনতে পারবেন, স্মাগলিং করতে পারবেন। এটা সুযোগটা আমার মনে হয় অর্থনীতির জন্য বা আমাদের কৃষকদের জন্য খুব ক্ষতিকর হয়েছে। তো সব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পর্যালোচনা প্রয়োজন, কিন্তু অতি জরুরি হচ্ছে এই অনৈতিক, অবৈধ, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলবে কিনা সেই প্রশ্নের ফয়সালা করা, এবং যেই সরকার একটি অবৈধ নতজানু নীতি, পররাষ্ট্রনীতি পরিচালনা করে, সেই পররাষ্ট্রনীতির কারণে দেশের সম্মান আজকে বিকিয়ে যাচ্ছে, এই ধরনের সরকারকে চলতে দেওয়া যায় কিনা সেই প্রশ্নের ফয়সালাটা প্রথমে করা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি আপনি 1 মিনিট আমরা সোহেল ভাইয়ের একটু কথা শোনার পরে আপনার কাছে এসে, যেহেতু আপনার কাজ আছে রাষ্ট্রে, আপনার দলের কাজে আপনাকে আবার অংশগ্রহণ করতে হবে, সেই জন্য আপনাকে আমরা এটা সংক্ষেপ করব। আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে 1 মিনিটের সময়ের একটি বক্তব্য শুনতে চাই। স্বাস্থ্য সেবাকে নিয়ে শাহেদ এবং আপনার সাবরিনার বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু বলতেন। জনাব শোয়েব বিন আহমেদ সোহেল। এত কথাবার্তা হয়েছে হেলাল ভাই, যে এটা নিয়ে রুচিতে বাঁধে, এটা নিয়ে কথা বলতে রুচিতে বাঁধে। এরা সরকারের এজেন্ট হয়ে এরা কাজ করেছে, এবং সাবরিনা এবং সাহেবদেরকে দিয়ে সরকারের আমলা, মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা কোটি কোটি টাকা কামিয়েছে। তো সেক্ষেত্রে সাহেব এবং সাবরিনা ফুতুল এদেরকে অ্যারেস্ট করে স্বাস্থ্য খাতের অবস্থার অনেক উন্নতি হবে সেটা আমি মনে করি না। রাঘব বোয়াল যারা আছে, এদের দুর্নীতির পেছনে যারা দুর্নীতি করছে, এবং তাদেরকে ধরতে হবে। যারা ওই যে ক্যানাডার বেগম পাড়া বাড়ি করেছে, সেকেন্ড হোম নিয়েছে মালয়েশিয়ায়, এদেরকে ধরতে হবে। দুর্নীতির মূল হোতাদেরকে ধরতে হবে। তাহলে আর সাবরিনা এবং সাহেব, এগুলো ফুতুল, এদেরকে নিয়ে কথা বলতে আসলে মন চাচ্ছে না। আর যে বিষয়টা বলতে চাচ্ছি, স্যার তো বিস্তারিত আপনার ক্লিয়ার করেছেন বর্তমান পরিস্থিতি এবং ভয়াবহতা, আমাদের দেশের যে কি ভয়াবহ অবস্থা বিরাজমান করছে। মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, তারপরে আপনার হাসপাতালগুলোতে ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না, এবং আপনার টেস্ট হচ্ছে না, করোনা টেস্টের জন্য যাচ্ছে। আমরাই একমাত্র দেশ যেখানে টেস্ট করা ছাড়া রিপোর্ট পাওয়া যায়। তো এটার জন্য হয়তো যদি আমাদের বর্তমান এই মেরুদণ্ডহীন সরকার যদি নোবেলের জন্য যদি, কারণ পৃথিবীর আর কেউ তো এটা করেনি, নোবেলের জন্য যদি অ্যাপ্লাই করে হয়তো পেয়েও যেতে পারে। কারণ কতটুকু নির্লজ্জ সরকার, এত বড় বড় ঘটনা হচ্ছে শুধুমাত্র এই যে শাহেদ এবং সাবরিনার হসপিটালে নয়, বাংলাদেশের অনেকগুলো হসপিটালে হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে, ইতালি থেকে যখন একটা গ্রুপ চলে আসলো, একটা গ্রুপ যখন তাদেরকে ইতালিতে ঢুকতে দিল না, এরা চলে আসলো, এখান থেকে ব্যাক করলো, তখন বলতেছে যে এটা শাহেদের যে রিজেক্ট থেকে এরা টেস্ট করেনি, তার মানে এরা টেস্ট করেছে অন্য হসপিটাল থেকে। তাহলে অন্য হসপিটালের অবস্থাও ভালো নয়। অর্থাৎ বাংলাদেশের এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে যদি সঠিক ওয়েতে পরিচালনা করতে হয়, তাহলে সর্বপ্রথম এই মুহূর্তে এখনই অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। কারণ এই স্বাস্থ্যমন্ত্রীর দ্বারা আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে, এটা একটা শিশু পর্যন্ত কল্পনা করে না, কামনা করে না, বোঝে না। কারণ বাংলাদেশের যে এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তার যে হাস্যকর বক্তব্যগুলো, এগুলো শোনার পরেও
তাকে এখন পর্যন্ত শুধু বাংলাদেশ বলেই তাকে এখন পর্যন্ত শপথে বহাল রাখা হয়েছে, না হয় অন্য কোনো দেশ হলে হতো না। আমি শেষ করছি হেলাল ভাই, আমি শেষ করছি। আমাদেরকে আসলে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যের কাতারে দাঁড়িয়ে রাজনীতি আমরা অনেক করেছি, আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনীতি জনগণকে সম্পৃক্ত করে সচেতন করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। কারণ এই মেরুদণ্ডহীন ফ্যাসিবাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং আমরা যারা জনগণ আছি, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে সরকার এমন নীতি বেছে নিয়েছে যে তুমি বাঁচো বা মরো, ঘরে থাকো বা বাহিরও, আমাদের কোনো দায়বদ্ধতা নাই, সরকারের কোনো দায়বদ্ধতা নাই। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা আপনার খুলে দেওয়া হয়েছে, তারপরে মানুষ অবাধ চলাফেরা করতেছে। করোনা ভাইরাসের ব্যাপারে কোনো সচেতনতা নাই, কোনো মানুষ এবং সরকারের এবং মানুষের কারো কোনো প্রত্যেক নাই। তো এটা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, মানুষকে বাঁচাতে হবে। পরিশেষে আমি যেহেতু আগামীকালকে ঈদ, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। নিপাত যাক সকল অশুভ শক্তি, ফিরে আসুক জনতার মুক্তি, বন্ধ হোক নিপীড়ন অত্যাচার, ধ্বংস হোক খনি স্বৈরাচার, এই হোক আজকের অঙ্গীকার। আমি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমি স্যার এই পর্যায়ে আপনার কাছে আরেকটা জিনিস, আরেকটি বিষয় উত্থাপন করতে চাই। সেটি হলো 31টি জেলায় প্রায় 30 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছে। সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। একদিকে তো করোনা, অপরদিকে আপনার বন্যা। এই বিষয়ে আপনার জনগণের পাশে দাঁড়াচ্ছেন না। বিএনপি আপনার করোনার সময়ে এবং বর্তমান পর্যন্ত প্রায় আমরা আপনার করোনাকালীন সময়ে, যদি করোনার সময়ে আমরা জেনেছি যে 2,25,00,000 মানুষের কাছে আপনারা ত্রাণ সহায়তা এবং খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিও আপনারা সেই ধারা অব্যাহত রেখেছেন। কিন্তু সরকার যে 31টি জেলায় 30 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন, তাদের দিকে কোনো নজর দিচ্ছেন না। এ বিষয়ে আপনার কি থাকবে বলা স্যার, যদি এ বিষয়ে একটি আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিতেন। বন্যাটা কিন্তু এই সময়ের জন্য অস্বাভাবিক নয়, কিন্তু করোনার সময়ে বন্যার প্রকোপটা আমাদেরকে একটা দুর্ভাবনায় ফেলেছে। আগস্টে, জুলাইতে এবং সেপ্টেম্বরের আগস্টের শেষে বা সেপ্টেম্বরে একটা বন্যা হয়, কিন্তু এবার উজানে অনেক বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে বন্যা হয়েছে এবং আগস্ট মাসেও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেখানে বন্যার তীব্রতা আরো বাড়বে এবং বন্যার ক্ষেত্রে সরকারের যে ত্রাণ সহায়তা, এটি অত্যন্ত অপ্রতুল। এত সরকারের গুদামেও কিন্তু সেই পরিমাণে ত্রাণ সামগ্রী নেই। সরকারের আর্থিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, যেখানে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে। সেই জায়গায় সরকার নিজের হাত পা গুটিয়ে বসে রয়েছে। আর এই মুহূর্তে বিদেশ থেকে ত্রাণ সহায়তা পাওয়াটাও একটা, আমি মনে করি, অসম্ভব ব্যাপার, কারণ সব জাতি এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে। তদুপরি সবচেয়ে বড় কথা হলো এই যে সরকার জনগণের জন্য আসলে চিন্তা করে কিনা বা তাদের মঙ্গল কামনা করে কিনা, সেটাই তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। পাশাপাশি আপনি দেখবেন যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে এবং ত্রাণ বন্টনের জন্য তারা বিভিন্ন কমিটি করে তারা কাজ শুরু করতে যাচ্ছে এবং এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। বিএনপি বরাবরই জাতীয় দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি এই করোনার সময় দেখেছেন যে কিভাবে তারা তার তৎপরতা পরিচালনা করেছে। অথচ সরকারি দল আওয়ামী লীগের আমরা সেইভাবে কোনো ত্রাণ তৎপরতাই দেখিনি। তারা সরকারের ত্রাণ সামগ্রীর উপর ভরসা করে তারা সেগুলি এনেছে, রেখে দিয়েছে নিজের কাছে, কিছু আবার কিছু বিতরণ করেছে। কিন্তু নিজেদের পক্ষ থেকে যে তাদেরকে ত্রাণ সামগ্রী জোগাড় করে বা বাজার থেকে কিনে যে মানুষকে দেবে, সেই কাজটি তারা করে। এই কাজটি বিএনপি খুব সাফল্যের সঙ্গে করেছে এবং আমি বিশ্বাস করি এই বন্যা মোকাবিলায় বিএনপির যে ত্রাণ কমিটি গঠন করা হয়েছে সেটা কাজ করবে। একই সঙ্গে উত্তরবঙ্গে বিএনপির যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো তারা সক্রিয় ভূমিকা পালন করবে। এখন বন্যার প্রকোপ দেশের মধ্যাঞ্চলে বাড়ছে, আস্তে আস্তে উত্তরাঞ্চলে কমে যাচ্ছে, যেখানে ঢাকা এবং মুন্সিগঞ্জ, বিক্রমপুর, মানিকগঞ্জ এইসব জায়গায় দিয়ে এখন বন্যার পানি নামছে। সেসব জায়গায়ও আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রাণ তৎপরতা, আমি মনে করি যে আরো বাড়ানো প্রয়োজন এবং আমি বিশ্বাস করি
সরকার যতখানি না করবে, বিএনপি সেই জায়গায় কিছুটা হলেও তার ভূমিকা সেখানে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ। স্যার আমরা সর্বশেষ কথাটা আপনার কাছে বলতে চাই, যেটা সেটা হলো বিগত আপনার এই করোনা পরিস্থিতি এবং বর্তমান আপনার বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপি যে আপনার গঠনমূলক আপনার ব্যবস্থা গ্রহণ করেছে ত্রাণ বিতরণের জন্য, সেটা সারা বাংলাদেশে আপনার প্রশংসিত হয়েছে। এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, আপনার যারা যেভাবে আপনার যার অবস্থান থেকে করেছে, সবগুলোই আপনার আজকে অত্যন্ত প্রশংসা হয়েছে, প্রশংসার দাবি আপনার রেখেছে। আমরা এতেই প্রমাণ করে যে বিএনপি আপনার বাংলাদেশের মানুষের দল, জনগণের দল এবং জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করে। সর্বশেষ আপনার কাছে যে জিনিসটা বলতে চাই, সেটা হলো আপনি সাংবাদিক সমাজের অভিভাবক, আপনি বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের একজন অভিভাবক, আপনি বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, এবং আপনার একটি নির্বাচনী এলাকা আছে, সেটা হলো আপনার বুড়িচং এবং আপনার এবং আপনার যে এলাকা সেটা হলো আপনার ব্রাহ্মণপাড়া। সেই এলাকায় যে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের যে এলাকা, সেই এলাকায় আপনি আপনার যে কর্মকাণ্ড আপনার পরিচালনা করছেন, সেটাও আমরা খোঁজ খবর নিয়েছি। আপনি অত্যন্ত সফলভাবে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আমরা আপনার কাছে জানতে চাই, আপনার কাছে সর্বশেষ কথাটা বলতে চাই এটাই, যে আগামীকাল ঈদ উপলক্ষে আপনি দেশবাসীর কাছে কি বার্তা দিতে চান? একজন সাংবাদিক অভিভাবক, একজন রাজনৈতিক অভিভাবক, একজন জেলার অভিভাবক, এবং আপনার সর্বোপরি আগামী দিনে একজন বিএনপির প্রার্থী হিসাবে ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মানুষকে আপনি কি বলতে চান? এই বিষয়ে যদি আপনি সর্বশেষ বিষয়টি আপনি উত্থাপন করতেন। দেখুন, এই ঈদটা এসছে একটা অত্যন্ত দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে। তারপরেও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথ সতর্কতামূলক অবস্থান মেনে তারা ঈদ উদযাপন করবেন, ঈদের খুশিতে মেতে উঠবেন, এটাই আমি প্রত্যাশা করি। এবং অনেক ঘরেই এখন করোনার রোগী রয়েছে এবং করোনা থেকে সেরে উঠেছেন এমন ঘরও রয়েছেন, এবং সবাইকে সেসব বিবেচনায় রাখতে হবে। এবং মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, এই মমত্ববোধের বিষয়টাই কিন্তু ঈদের সময় গুরুত্ব পায়। মানুষ মানুষের সঙ্গে যে সম্পর্ক করে, এই সম্পর্কটাই হচ্ছে মানব সমাজের প্রধান সম্পদ। আমরা মনে করি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ তাদের নিজেদের মধ্যে যে ধরনের ঐক্য রচনা তৈরি করেছে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমের মধ্য দিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যে ধরনের একটি শিক্ষিত তরুণদের একটি কর্মী বাহিনী তৈরি হয়েছে, যাদের পেছনে রয়েছে একটি সচেতন মুরব্বী সমাজ, তারা এই দলের কর্মকাণ্ড এবং এই কালকে যে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা জনগণের পাশে থেকে তারা তাদের নিজেদের উদযাপন করবে। এবং দেশবাসী, বাংলাদেশের মানুষও এই ঈদকে আমি মনে করি যে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদযাপন করার পদক্ষেপ নেবে। এবং সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল এবং আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ আপনি আমার বাংলাদেশের মানুষের প্রতি সদয় হন, বাংলাদেশের প্রতি সদয় হন, এই জালেমের জুলুমের অবসান ঘটান এবং করোনার অবসান ঘটান। এই হচ্ছে আমরা। ধন্যবাদ স্যার। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে যারা লাইভটি দেখছেন, আমাদের সাথে যিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং দেশ এবং জাতির কল্যাণে অভিভাবক, বাংলাদেশের অভিভাবক তুল্য ব্যক্তিত্ব যিনি, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিক সমাজের অভিভাবক, যে আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য ভয়েস অফ ডেমোক্রেসির পক্ষ থেকে জনাব শওকত মাহমুদকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, এবং পরিবারের সকল সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সময় দিয়েছেন। আমাদের অনুষ্ঠান যিনি সমন্বয় করে থাকেন, আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব সোহেব বিন আহমেদ সোহেল, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, সংযুক্ত হতে পারেনি, হয়তোবা দুটি কারণ, একটি আপনার ইন্টারনেট প্রবলেম, অন্যটি হলো দলীয় কর্মকাণ্ডের কারণে হয়তোবা আমাদের সাথে সংযোগ হতে পারেননি। চট্টগ্রামের মহানগরের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার শাহাদত সাহেব, আজকে এই পর্যায়ে যারা আমাদের সাথে এই পর্যন্ত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে, এবং আগামীকাল ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক এই প্রত্যাশায়
আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইজান। শেষ করছেন নেই, কাটছেন নেই লাইন।